7 দফা দাবিতে রাজধানীর তেজগাঁওয়ের 7 রাস্তায় সড়ক অবরোধ করেছে বিভিন্ন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। সকাল থেকে জড়ো হতে থাকেন শিক্ষার্থীরা। পরে সকাল 11টার দিকে সড়কটি অবরোধ করেন তারা। এই সড়কটি অবরোধের ফলে রাজধানীর বিভিন্ন সড়কে যানজট তৈরি হয়। এতে অফিসগামী মানুষ ভোগান্তিতে পড়ে। একই দাবিতে দেশের একাধিক জেলায় বিক্ষোভ করছেন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। বুধবার গাজীপুরে সড়ক ও দিনাজপুরে সড়কের পাশাপাশি রেলপথ অবরোধ করেছে বিক্ষোভকারী শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের দাবিগুলোর মধ্যে রয়েছে জুনিয়র ইন্সট্রাক্টর পদে ক্রাফট ইন্সট্রাক্টরদের 30% পদোন্নতি কোটা বাতিল, জুনিয়র ইন্সট্রাক্টর পদে ক্রাফট ইন্সট্রাক্টরদের পদোন্নতির রায় বাতিল, ক্রাফট ইন্সট্রাক্টরদের পদবি পরিবর্তন, 2021 সালে নিয়োগপ্রাপ্ত ক্রাফট ইন্সট্রাক্টরদের নিয়োগ বাতিল ও নিয়োগ বিধি সংশোধন। আমরা চাই 6 দফা অনুমতি বিলম্বে বাস্তবায়ন করা হোক এবং এই 3 দফার যে কমিটি আছে আমরা এটাকে গতকালকে ঘোষণা করে হয়েছি যে আমরা এটাকে প্রত্যাখ্যান করলাম এবং বর্জন করলাম। আমরা চাই রাষ্ট্রপক্ষ থেকেও এই 3 দফা যৌক্তিক দাবিকে প্রত্যাখ্যান করা হোক এবং প্রকৌশল সেক্টরে স্থিতিশীলতা নিয়ে আসা হোক। দর্শক, এই মুহূর্তে তেজগাঁওয়ে পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে আছেন সহকর্মী শিমুল খান। সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। শিমুল, পলিটেকনিক ইনস্টিটিউট শিক্ষার্থীদের আন্দোলন কর্মসূচির নতুন কি খবর আছে আপনার কাছে? আমাতুল, আপনাকে ধন্যবাদ। আমি সকাল থেকে এই 7 রাস্তা এলাকায় রয়েছি। পলিটেকের যে শিক্ষার্থীরা রয়েছে তারা মূলত 4 দফা দাবি নিয়েই কিন্তু এই সড়কটি সকাল থেকেই অবরোধ করে রাখে, অর্থাৎ সকাল 11টা থেকে এই সড়কটি অবরোধ করে রাখার পরে আসলে এই জায়গা থেকে তারা নানামুখী স্লোগান দেয় এবং দুপুর 1টার দিকে তারা প্রেস ব্রিফিং করে তাৎক্ষণিকভাবে তাদের কর্মসূচি যেটি রয়েছে সেটি স্থগিত করে এবং এখানে যে তাদের যে কর্মসূচিকে কেন্দ্র করে আশপাশের যে চিত্র, যানজটের চিত্র, সেটি তীব্র থেকে তীব্র আকার ধারণ করে। এখানে একজন শিক্ষার্থী রয়েছে, পলিটেকের শিক্ষার্থী, আমরা একটু তার কাছে চলে যাব। আপনারা তো সকাল থেকেই আন্দোলন করছেন, আপনার আসলে মূল বিষয়বস্তুগুলো কী ছিল একটু আমাদেরকে জানান। আমাদের প্রথম মূল দাবি হচ্ছে আজকে আমাদের কারিগরি ছাত্র আন্দোলন ব্যানারে হতে মূল 4টি দফা দাবি হয়েছে। প্রথম দফা যে বিএসসি ইঞ্জিনিয়ারের যে প্রকৌশল আন্দোলন অধিকারের ব্যানারে যে 3 দফা দাবি দিয়েছে সেটি অযৌক্তিক বলে সরকারের রাষ্ট্র কর্তৃক ঘোষণা দিতে হবে। দ্বিতীয় দাবিটি হচ্ছে কিছুদিন আগে যে বিএসসি ইঞ্জিনিয়ারগণের ভাইয়েরা ওনারা একজন ডুয়েটের শিক্ষার্থীরা হয়ে কীভাবে আমাদের হত্যার হুমকি দেন, সেই হত্যার হুমকির কারণে সুষ্ঠু তদন্ত করে ওনাদের শাস্তির আওতায় আনতে হবে। আমাদের তৃতীয় দাবিটি হচ্ছে আমাদের যে পূর্বের 7 দফা দাবি ছিল সেটি বাস্তবায়ন করতে হবে এবং আমার চতুর্থ দফাটি হচ্ছে গিয়ে প্রকৌশল সিস্টেমে 1 চ্যানেল এডুকেশন সিস্টেম চালু করতে হবে। ধন্যবাদ আপনাকে। আমাতুল, আপনি শুনছিলেন একজন শিক্ষার্থী, তিনি তাদের যে দাবিগুলো রয়েছেন সেই দাবিগুলো নিয়েই এই জায়গাটি থেকে আন্দোলন করে আসছেন এবং পরবর্তী কর্মসূচি এখনও তাদের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়নি। আমাতুল, এই ছিল আমার কাছ থেকে 7 রাস্তা থেকে সর্বশেষ আপডেট। শিমুল, আপনাকে ধন্যবাদ। দর্শক, 7 রাস্তা থেকে সরাসরি যুক্ত ছিলেন আমাদের সহকর্মী শিমুল খান। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ বলেছেন, জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে 21 সেপ্টেম্বরের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে চায় কমিশন, তবে ব্যর্থ হলে তা 2 অক্টোবরের পরে চলে যেতে পারে। দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার শুরুতেই কথা বলেন তিনি। এদিকে সাংবিধানিক আদেশের মাধ্যমে বাস্তবায়নের চূড়ান্ত সুপারিশ করেছেন বিশেষজ্ঞরা। আগামী জাতীয় সংসদ নির্বাচনের দিন গণভোটের মাধ্যমে এ বিষয়ে জনগণের বৈধতা নেওয়ার পরামর্শ দিয়েছেন তারা। বুধবার জুলাই সনদ বাস্তবায়ন পদ্ধতির উপায় নির্ধারণে রাজনৈতিক দলগুলোর সঙ্গে চলা সংলাপের 3য় দিনে এটি উত্থাপন করে জাতীয় ঐকমত্য কমিশন। বৈঠকে বিএনপি, জামায়াতে ইসলামী সহ রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিরা যোগ দিয়েছেন। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ 3 জনের বিরুদ্ধে সাক্ষ্য দেওয়ার জন্য আজও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এসেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। বুধবার দুপুর 1:30 দিকে রাষ্ট্রপক্ষে সাক্ষী দিতে আসেন তিনি। মঙ্গলবারও তিনি সাক্ষ্য দেওয়ার জন্য ট্রাইব্যুনালে এসেছিলেন।
এদিকে বুধবার মাহমুদুর রহমানের জেরা শেষ হয়েছে, তাই এদিন দুপুরে নাহিদ ইসলামের সাক্ষ্য নেওয়া হবে বলে জানা গেছে। এ সময় মাহমুদুর রহমান জানিয়েছেন, ভারত সরকারের নিয়ন্ত্রণে শেখ হাসিনা বাংলাদেশ শাসন করতেন। পরে সাংবাদিকদের সাথেও কথা বলেন তিনি। দিনের বিচারিক কার্যক্রম নিয়ে কথা বলেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম এবং আসামি পক্ষের আইনজীবীও। এ মামলায় এখন পর্যন্ত মোট 46 জনের সাক্ষ্য গ্রহণ রেকর্ড করেছেন ট্রাইব্যুনাল। মানবতা বিরোধী হওয়ার যে উপাদানগুলো তাদের চরিত্রের মধ্যে আগে থেকেই ছিল, তাদের শাসন ক্ষমতা ছিল শক্তির জোরে পরিচালিত, তাদের শাসন ক্ষমতায় অন্য রাষ্ট্রের আধিপত্য ছিল, প্রভাব ছিল, নিয়ন্ত্রণ ছিল, এই সব জিনিসগুলো তুলে ধরার মাধ্যমে তিনি জুলাই আগস্টে যে সংগঠিত মানবতা বিরোধী অপরাধ তার পেছনের প্রেক্ষাপটটা তুলে ধরে এই পুরো বিষয়টাকে স্পষ্ট করেছেন জাতির সামনে। তো এটাই ছিল তার বক্তব্য এবং তার বক্তব্যের মাধ্যমে আমাদের সাক্ষ্যগত যে বিষয়গুলো প্রয়োজন ছিল এই মামলায় প্রমাণ করার জন্য সব কিছুই এসে গেছে বলে আমরা বিশ্বাস করি। শেখ হাসিনা এবং শেখ হাসিনার সরকারের প্রতি ওনার একটি বিরূপ মনোভাব আছে। ওনার বিরুদ্ধে তৎকালীন সময়ে মামলা হয়েছে, উনি হাজত খেটেছেন। সেই সব কারণে বিদ্বেষ প্রণোদিত হইয়া এই শেখ হাসিনার বিরুদ্ধে এবং তার সরকারের অন্যান্য সদস্যদের বিরুদ্ধে এই মামলায় উনি সাক্ষ্য দিয়েছেন। দর্শক, এই মুহূর্তে ট্রাইব্যুনালে আছেন সহকর্মী এস.এম. আরিফ। সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। আরিফ, সাংবাদিক মাহমুদুর রহমানের অবশিষ্ট সাক্ষ্য গ্রহণ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের সাক্ষ্য দেওয়ার বিষয়ে কি খবর আছে আপনার কাছে, আমাদের জানাবেন। আমাতুল, মাহমুদুর রহমানের জেরা আজকে শেষ হয়ে গেছে। টানা 3 দিন যাবৎ তার সাক্ষ্য গ্রহণ চলছে। কালকে আমরা দেখেছি তিনি দ্বিতীয় দিনের মতো তার সাক্ষ্য শেষ করেছিলেন। শেষ করার পর তাকে জেরা শুরু করেন এবং যেই জেরাটি কালকেও চলেছিল এবং আজকেও প্রথম ভাগে বিরতির আগ পর্যন্ত তার জেরা চলে। আজকে ট্রাইব্যুনাল 1, যেটি শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে মানবতা বিরোধী যে মামলাটি রয়েছে সেই মামলায় তিনি সাক্ষ্য দিচ্ছেন এবং তিনি আগেই বলেছেন তিনি এই সাক্ষ্যটা দিচ্ছেন একটি পটভূমির আকারে। বিশেষ করে শেখ হাসিনার 15 বছরের শাসন আমলের কথা তিনি তার সাক্ষ্যে তুলে ধরেছেন এবং জেরায়ও যখন আসামি পক্ষের আইনজীবী তাকে জেরা করেন সেখানেও তিনি বিভিন্ন সাজেশন যুক্ত করেছেন। আজকেও তেমন কয়েকটি জেরার মধ্যে কিন্তু বিভিন্ন সাজেশন তিনি যুক্ত করেছেন। যেমন তিনি বলেছেন যে বিশেষ করে বাংলাদেশের যে সরকার, সাবেক যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি যে দেশ চালাতেন সেই দেশ চালাতেন ভারতের নিয়ন্ত্রণে, এরকম একটি কথা তিনি বলেছিলেন এবং তিনি বিভিন্নভাবে সেটিকে সাজেশনভাবে তথ্যপত্র দিয়ে বিশ্লেষণ করার চেষ্টা করেছেন এবং তিনি বলেছেন যে তিনি শেখ হাসিনার শেখ হাসিনার একটি উক্তির কথা বলেছেন যে তিনি শেখ হাসিনা বলেছিলেন যে ভারতকে তিনি যা দিয়েছেন অন্য কেউ দিতে পারবেন না, এমনকি সেই উক্তিটি তিনি এখানেও বলেছেন এবং পরে আরেকটি উক্তির কথা বলেছিলেন যে সাবেক পররাষ্ট্রমন্ত্রীর কথা বলেছিলেন শেখ হাসিনা সাবেক পররাষ্ট্রমন্ত্রীর কথা বলেছেন ভারত আর বাংলাদেশের যে সম্পর্ক সেটি স্বামী স্ত্রীর মতো, এই উক্তিটিও তিনি এই সাজেশনে যুক্ত করেছেন। এছাড়া তিনি যে বিভিন্ন সাক্ষ্য দিয়েছেন সেই সাক্ষ্যের জেরা করেছেন আসামি পক্ষের আইনজীবী, সেখানে তিনি বিভিন্ন সাজেশন যুক্ত করেছেন। বিশেষ করে শেখ হাসিনা আমলে যে বিভিন্ন অর্গানগুলোকে ধ্বংস করা হয়েছিল, কীভাবে ধ্বংস করা হয়েছিল, সেখানে এটি অনেক আসামি পক্ষের আইনজীবীরা বলছেন যে এটি মিথ্যা বলেছেন, তবে তিনি সেটিকেও বলেছেন যে তিনি সত্য বলেছেন। এইরকমভাবে কিন্তু তার আজকে কিন্তু জেরাটা শেষ হয়ে গেল এবং যেটি বলেছি টানা 3 দিন ধরেই তার এই সাক্ষ্য গ্রহণ চলছে। আর যেটি বলছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, তার সাক্ষ্য গ্রহণ এই ট্রাইব্যুনাল 1-এ শুরু হবে। এখনও সেটি শুরু হয় না, আমরা যতটুকু জানতে পেরেছি বেলা 3টার দিকে হয়তো তার সাক্ষ্য গ্রহণ শুরু হতে পারে। নাহিদ ইতিমধ্যেই কিন্তু এই ট্রাইব্যুনালে এসে পৌঁছেছেন। আমরা দেখছি বেলা 2টার দিকে ট্রাইব্যুনালে এসে পৌঁছেছেন নাহিদ এবং তিনি এই মামলার 47তম সাক্ষী এবং তারপরে আসলে সাধারণ কোনো সাক্ষীর জবানবন্দি নেওয়া হবে না এই মামলা, এটি আগে থেকে প্রসিকিউশন প্যানেল থেকে জানানো হয়েছিল এবং তিনিই হচ্ছেন এই মামলার সাধারণ সাক্ষীদের মধ্যে শেষ সাক্ষী। তারপরে মামলার যে তদন্ত কর্মকর্তা তার সাক্ষ্য গ্রহণের মধ্য দিয়ে এই মামলার সাক্ষ্য গ্রহণটা শেষ হবে, সেটি কিন্তু প্রসিকিউশন প্যানেল থেকে আমাদেরকে জানা হয়েছে। গতকালকে কিন্তু ওই নাহিদ ইসলামের সাক্ষ্য দেওয়ার কথা ছিল, যেহেতু সাংবাদিক মাহমুদুর রহমানের দীর্ঘ সাক্ষ্য এবং জেরার কারণে গতকালকে শেষ হয়নি বিধায় কিন্তু গতকালকে সাক্ষ্য দিতে পারেননি নাহিদ ইসলাম। আজকে তিনি সাক্ষ্য দেবেন। গতকালকে তিনি সাংবাদিকদের সাথে কিন্তু এসে কথা বলেছিলেন। তিনি যেমনটি জানিয়েছিলেন যে বিচার কাজ
যেটি রয়েছে, যে বিচার জুলাই গণ অভ্যুত্থানের যে গণহত্যার বিচার বা হত্যাকাণ্ডের বিচার, সেটি যেন চলমান থাকে, সেটি তিনি এই সরকারের কাছে দাবি করেছেন। এবং পাশাপাশি যারা আগামী যে নির্বাচন ঘনিয়ে আসছে, নির্বাচিত সরকার যারা নির্বাচনে যারা রাজনৈতিক দলগুলো অংশ নেবেন, তাদের ইশতেহারে যেন এটা থাকে যে বিচার কাজ চলমান থাকবে, এই প্রত্যাশা তিনি করেছেন। এবং পাশাপাশি বিচারটা যেন সুষ্ঠু এবং সঠিকভাবে বিচারটা হয় এবং ন্যায় বিচার যেন পান, যারা শহীদ বা আহতদের পরিবার রয়েছেন, শহীদ রয়েছেন, তারা যেন ন্যায় বিচার পান, সেটিও প্রত্যাশা কিন্তু নাহিদ করেছেন। আজকে নাহিদের যে সাক্ষ্য সেটি শুরু হবে, আমরা হয়তো বেলা 3টার দিকে শুরু হবে, যেটুকু আমরা জানতে পেরেছি 3টার পরে বা 3টার দিকে শুরু হতে পারে। এবং আজকেই তার সাক্ষ্য শেষ হবে বলে মনে হচ্ছে না, তারও দীর্ঘ কথা হয়তো বলা রয়েছে। তিনি তদন্ত কর্মকর্তার কাছেও কিন্তু দীর্ঘ প্রায় 20 পৃষ্ঠার মতো সাক্ষ্য দিয়েছিলেন। তো সেই আলোকে আসলে তার সাক্ষীটাও লম্বা হবে, সেটি আমরা ধরে নিতে পারি। তো এখন পর্যন্ত আমাদের কাছে এই ছিল সর্বশেষ এই ট্রাইব্যুনাল থেকে। আরিফ, আপনাকে ধন্যবাদ। দর্শক, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী এস এম আরিফ। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। বাগেরহাটে হরতাল প্রত্যাহার করে দ্বিতীয় দিনে নির্বাচন অফিসের সামনে অবস্থান কর্মসূচি করছে সর্বদলীয় সম্মিলিত কমিটি। এই অবস্থান কর্মসূচি চলবে দুপুর 1টা পর্যন্ত। পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী মঙ্গলবার ও বুধবার সকাল 6টা থেকে দুপুর 12টা পর্যন্ত হরতাল পালনের কথা থাকলেও শারদীয় দুর্গোৎসব উপলক্ষে জনসাধারণের দুর্ভোগের কথা বিবেচনা করে হরতাল কর্মসূচি প্রত্যাহার করে। এর পরিবর্তে আজ বুধবার দ্বিতীয় দিনের মতো সকাল 9টা থেকে দুপুর 1টা পর্যন্ত জেলা নির্বাচন অফিস ও সকল উপজেলা নির্বাচন অফিসের সামনে অবস্থান কর্মসূচি পালন করছে সর্বদলীয় সম্মিলিত কমিটি। এদিকে জেলায় 4টি আসন বহাল রাখার দাবিতে সোমবার সুপ্রিম কোর্টে 2টি রিট পিটিশন দাখিল করা হয়েছে। চট্টগ্রামের চন্দনাইশে গ্যাস সিলিন্ডারের গুদামে বিস্ফোরণের ঘটনায় 10 জন দগ্ধ হয়েছে। ভোরে চন্দনাইশ উপজেলার বৈলতলী ইউনিয়নের চরপাড়ায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, চরপাড়ার ওই সিলিন্ডারের গুদামে হঠাৎ বিস্ফোরণ ঘটে ভোরে। এতে গুদামে আশেপাশে থাকা 10 জন দগ্ধ হয়। পরে ফায়ার সার্ভিসের 2টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ইতোমধ্যে দগ্ধদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি করা হয়েছে। তবে আহতদের অবস্থা শঙ্কামুক্ত বলে জানিয়েছে চিকিৎসক। আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ভারতের 37.46 মেট্রিক টন ইলিশ রপ্তানি করা হয়েছে। মঙ্গলবার রাতে যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে 7টি ট্রাকে করে এই প্রথম চালান ভারতের পেট্রাপোল বন্দরে প্রবেশ করে। বিষয়টি নিশ্চিত করেছেন বেনাপোল বন্দর পরিচালক শামীম হোসেন। বন্দর সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ভারতের কলকাতার 5টি আমদানিকারক প্রতিষ্ঠান ন্যাশনাল ট্রেডিং, FNS ফিশ, জয় সান্তোষী, মা ইন্টারন্যাশনাল ও RJ ইন্টারন্যাশনাল ইলিশগুলো আমদানি করেছে। আর বাংলাদেশ থেকে রপ্তানি করেছে সততা ফিশ, স্বর্ণালী এন্টারপ্রাইজ, তানিশা এন্টারপ্রাইজ, বিশ্বাস এন্টারপ্রাইজ ও লাকি ট্রেডিং। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ ও জমাদানের সময় বাড়িয়েছে নির্বাচন কমিশন। বুধবার দুপুর 12:30টায় এ তথ্য নিশ্চিত করেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ডক্টর মনির উদ্দিন। তিনি জানান, চাকসু ও হল সংসদ নির্বাচনের মনোনয়নপত্র বিতরণের সময় বুধবার বিকেল 5টা পর্যন্ত ও জমাদানের সময় আগামীকাল বৃহস্পতিবার বিকেল 5টা পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। এর আগে বেলা 11টায় বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদল মনোনয়নপত্র বিতরণ ও জমাদানের সময়সীমা বৃদ্ধির আবেদন করে। এ বিষয়ে শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল নোমান বলেন, বিশ্ববিদ্যালয় সংঘর্ষের ঘটনায় অনেক শিক্ষার্থী এখনও আহত, অনেকের পরীক্ষা চলছে, তাই মনোনয়নপত্র নিতে পারেননি। এজন্য 2 দিন সময় বৃদ্ধির আবেদন করা হয়েছে। পরবর্তীতে নির্বাচন কমিশন আলোচনার মাধ্যমে 1 দিন করে সময় বৃদ্ধি করে। এদিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন সর্বমোট 1088 জন, যেখানে কেন্দ্রীয় সংসদের বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য মনোনয়নপত্র নিয়েছেন 488 জন ও হল সংসদের জন্য নিয়েছেন 600 জন। এবার অন্যান্য প্রসঙ্গ। কুমিল্লার মুরাদনগর উপজেলার কোম্পানিগঞ্জ সংলগ্ন চর ভিংলা বাড়ি গোমতী বেড়িবাঁধ মারাত্মক ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। উজানের ঢলে গোমতী নদীর পানির স্রোতে বেড়িবাঁধের অংশে দেখা দিয়েছে ফাটল ও ধ্বংসের আশঙ্কা। এতে আতঙ্কে উপজেলার কোম্পানিগঞ্জ এলাকার কয়েক হাজার মানুষ। এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ জানায়, সঠিক সময়ের মধ্যে এ বেড়িবাঁধ সংরক্ষণ করা হবে।
পাটোয়ারি প্রতিনিধি কায়ুম পাটোয়ারির পাঠানো তথ্য ও চিত্রে বিস্তারিত জানাচ্ছেন জুবাইর রহমান। বৃষ্টি ও উজানের ঢলে কুমিল্লার মুরাদনগর উপজেলার কোম্পানিগঞ্জ সংলগ্ন গোমতী বেড়িবাঁধ ভাঙনের আশঙ্কা দেখা দিয়েছে। এতে হুমকির মুখে পড়েছে উপজেলার ঐতিহ্যবাহী কোম্পানিগঞ্জ বাজার, শিক্ষা প্রতিষ্ঠান সহ উপজেলার কয়েক লাখ মানুষ। এলাকাবাসীর অভিযোগ, বছরের পর বছর গোমতী নদী থেকে অবৈধভাবে মাটি ও বালু উত্তোলন ও বেড়িবাঁধ সংস্কার না করার কারণে সামান্য বৃষ্টিতে বাঁধটি ভেঙে যাওয়ার ঝুঁকিতে পড়েছে। ব্রিজ ওদিক থেকে পানি এদিকে চাপ দেওয়াতে প্রায় 15-20 হাত ভাঙিয়া গেছে, ভাঙিয়া নদীর বেড়িবাঁধের সাথে লাগিয়ে গেছে। গোমতী নদীর খুব ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে, যা আমরা সবসময় আতঙ্কে থাকি। পানি বৃদ্ধি পাইলে আমরা কোম্পানিগঞ্জবাসী, স্কুল কলেজের সবাই আতঙ্কে থাকি। উপদেষ্টা মহোদয়ের কাছে আমি বিনীত নিবেদন করব, দ্রুত বেগে অল্প খরচে একটা বাজেট হইলেই এই রক্ষা হয়ে যাবে। এদিকে পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, গোমতী বেড়িবাঁধের ঝুঁকিপূর্ণ অংশ চিহ্নিত করা হয়েছে। বরাদ্দ পেলে দ্রুত মেরামতের কাজ শুরু হবে। প্রকল্পের পিএফএস প্রস্তাব আমরা মন্ত্রণালয়ে পাঠাচ্ছি গত 2024-এর 5 মাসে। ওইটা অ্যাপ্রুভ হইলে ওইটা যে স্টাডি হবে, স্টাডির সুপারিশ অনুযায়ী আমরা তখন নতুন প্রকল্প জমা দেব। স্থানীয়দের দাবি, কেবল আশ্বাস নয়, বেড়িবাঁধ সংরক্ষণে দ্রুত পদক্ষেপ গ্রহণ না করলে এবার ভয়াবহ দুর্যোগ নেমে আসবে মুরাদনগর উপজেলার বাসিন্দাদের ওপর। জুবাইর রহমান, মাইটিভি নিউজ। বর্ষায় নৌকায় আর গ্রীষ্মকালে পায়ে হেঁটে পাড়ি দিতে হয় ধুধু বালুচর। জীবন জীবিকার তাগিদে এভাবেই চরম ভোগান্তি আর প্রাণের ঝুঁকি নিয়ে গড়াই নদী পাড়ি দিয়ে শহরে আসতে হয় কুষ্টিয়ার কুমারখালী উপজেলার 5 ইউনিয়নের লক্ষাধিক মানুষকে। গত 50 বছরেও গড়াই নদী ঘোড়ারঘাট অংশে স্বপ্নের একটি ব্রিজের দাবি বাস্তবায়ন হয়নি নদীর ওপারের মানুষের। প্রতিনিধি আব্দুর রাজ্জাক বাচ্চুর রিপোর্ট, জানাচ্ছেন শামস তাবরিজ উচ্ছ্বাস। কথিত আছে, কুষ্টিয়া শহরে প্রতিদিন যে পরিমাণ মানুষ আসে তার 30% আসে কয়রা, শিলাইদহ, সাদিপুর, নন্দলালপুর ও হরিরামপুর ইউনিয়ন থেকে। শহর ঘেঁষে বয়ে চলা গড়াই নদ এই জনপদের মানুষকে শহর থেকে আলাদা করে রেখেছে। ব্যবসা বাণিজ্য, লেখাপড়া, চিকিৎসা সহ নানা প্রয়োজনে প্রতিদিন অন্তত 30,000 মানুষ কুষ্টিয়া শহরে আসে। বছরে 4 থেকে 5 মাস নদীতে পানি থাকায় নৌকায় চড়ে প্রাণের ঝুঁকি নিয়ে পারাপার হয়, আর বাকি সময়টা নদী শুকিয়ে গেলে হাঁটতে হয় বালুচর পেরিয়ে, যেখানে ভোগান্তির শেষ নেই। কয়া ইউনিয়ন, শিলাদ ইউনিয়ন, নন্দলালপুর ইউনিয়ন সহ হরিপুরের এক অংশ সহ প্রচুর মানুষের যাতায়াত এই পথে। এই জন্য এখানে ব্রিজটা অতি জরুরি। ছেলে পেলে পরীক্ষা দিতে পারে না, সময় মতন যেতে পারে না, ওই ব্রিজটা ঘুরে আসতে হয়, তাতে অনেক সময় কষ্ট হয়, অনেক অসুস্থ ব্যক্তি মারাও গেছে। দীর্ঘ 50 বছরেও এখানে একটি ব্রিজের দাবি পূরণ না হওয়ায় পিছিয়ে রয়েছে শহর ঘেঁষা বৃহৎ এই জনগোষ্ঠী। সম্প্রতি শহীদ আবরার ফাহাদের নামে ব্রিজ নির্মাণের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছে ভুক্তভোগীরা। পুরানো নৌকা চলাচল করতে পারে না, তখন আমাদের কলেজে যাতায়াতের সমস্যা হয়। আমরা এই গাড়ি এত কষ্ট করে পার হই, আমাদের ব্রিজের মানে দরকার, মানে কি আমাদের খুবই দরকার ব্রিজের। আমরা চাই যে একটি সেতু হোক, ঘোড়াঘাট টু বৃষ্টি নির্মাণ হলে এই অঞ্চলের মানুষের ব্যবসা বাণিজ্য, শিক্ষা, স্বাস্থ্যসেবা, কর্মসংস্থান সবকিছুই উন্নয়ন ঘটবে। শহরের যোগাযোগ ব্যবস্থায়ও হবে আরো সহজ ও গতিশীল। কুষ্টিয়া শহরের 40% লোক পার হয় এই নদী দিয়ে, যাতে এখানকার জনগণের দুঃখ দুর্দশা লাঘব হয়, সেটাই আমি আশা করছি, যাতে এই ব্রিজটা অতি সত্বর বাস্তবায়ন হয়। গড়াই নদের ব্রিজ নির্মাণের জন্য ঘোড়াঘাট পরিদর্শন করেছেন এলজিডির সদর দপ্তরের প্রকল্প পরিচালক। দ্রুত ব্রিজ নির্মাণ করা হবে বলে জানান তিনি। ডিপিপিটা আমরা মন্ত্রণালয়ে প্রেরণ করার পরে এটা অনুমোদনের জন্য প্রক্রিয়া শুরু হয়ে যাবে। সেটার জন্য যে সময়টুকু লাগবে, সেই সময়টুকু আসলে এই এলাকার যারা আজকে ব্রিজের জন্য প্রত্যাশী তাদেরকে একটু অপেক্ষা করতে হবে। শহর ঘেঁষা বৃহৎ জনগোষ্ঠীর জীবনমান ও অর্থনৈতিক উন্নয়নের জন্য গড়াই নদে একটি ব্রিজ এখন সময়ের দাবি। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাইটিভি নিউজ ডেস্ক। রংপুরের পীরগাছায় আশঙ্কাজনক হারে গত 2 মাস ধরে গবাদি পশু থেকে মানুষের মধ্যে ছড়িয়ে পড়েছে অ্যানথ্রাক্স। আক্রান্তদের প্রথমে হাতে ফুসকুড়ি হয়, পরে তা ঘায়ে পরিণত হয়ে গভীর ক্ষতের সৃষ্টি করে। গত 1 মাসে উপজেলার বিভিন্ন এলাকায় 1/2 শতাধিক মানুষ এ রোগে আক্রান্ত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয় চিকিৎসকদের শরণাপন্ন হয়েছেন। প্রতিনিধি খুরশিদ আলমের তথ্যচিত্রে আবু সাইদুপুর রিপোর্ট।
রংপুরের পীরগাছায় অ্যানথ্রাক্স রোগে আক্রান্ত অন্তত অর্ধশতাধিক মানুষ। গত আগস্ট মাসে অ্যানথ্রাক্স আক্রান্ত গরু জবাইয়ের পর মাংস কাটতে গিয়ে এ রোগে আক্রান্ত হয়ে পীরগাছা সদরের মাইটাল এলাকার কৃষক আব্দুর রাজ্জাক ও একই উপজেলার আনন্দী ধরিরাম গ্রামের গৃহিণী কমলা বেগমও অসুস্থ গরুর মাংস রান্না করতে গিয়ে অ্যানথ্রাক্সে আক্রান্ত হয়ে মারা যান গেল 6 সেপ্টেম্বর। তবে এখনও এ রোগে ভুগছেন তার পরিবারের আরও 3 সদস্য। চুলকাইতে লাল হয়েছে, আমি এতটা টেরাই করিনি। সবাই ডাক্তারের কাছে দেখাও, ডাক্তার কাছে ধরে গেছি, তাহলে হোমিওপ্যাথি ওষুধ খাও, কাটা থাকলে বাড়ে যাবে না। 3 দিন ছিল জ্বর, থাকার পরে মনে করেন যে মারা গেছে। অফিসে গেছি, অফিস থেকে কোনো সহযোগিতা পাইনি, ওষুধপাতি দেয় নাই। গেল 2 মাসে পীরগাছা উপজেলায় ভয়াবহ অ্যানথ্রাক্স রোগে আক্রান্ত অন্তত অর্ধশতাধিক মানুষ, আর এ রোগে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মারা গেছেন প্রায় 2 শতাধিক গবাদি পশু। জব করি কাটামোটা করছি, তো কাটামোটা কথাতেই হাতের মধ্যে ঘা হয়েছে। একটু ছোট ফুটকুনির মতো ঘামাচির মতো উঠছিল, ওঠার পরে আমি টিপ দিয়েছিলাম, টিপ দেওয়ার পরে এটা আস্তে 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 বড় হয়ে গেছে। তবে এ বিষয় নিয়ে নড়েচড়ে বসেছে উপজেলা প্রাণী সম্পদ। পাশাপাশি প্রাণী সম্পদ দপ্তর মাঠ পর্যায়ে গবাদি পশুকে ভ্যাকসিন দেওয়ারও উদ্যোগ নিয়েছে। প্রাণী সম্পদ অধিদপ্তর এই বিষয়ে একবারে উদাসীন, তারা কোনো কার্যকর ভূমিকা নিচ্ছে না। খামারিরা জানান, গবাদি পশু লালন পালন করতে গিয়ে হঠাৎ করে গরুর তীব্র জ্বর ওঠে, তারপর 1-2 দিনের মধ্যেই মারা যায়। হঠাৎ খাওয়া বন্ধ করছে ছাগল, এর জন্য নিয়ে আসা, পেটটা একটু হালকা হালকা ফাঁপা আর কি। আমরা একটা ইঞ্জেকশন দিয়েছে, আর হলে আমরা কিনলে মানে 160 টাকা দিয়ে ভালো পাখি পাউডার। গবাদি পশুর এমন রোগ নিয়ন্ত্রণে আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন বলে জানালেন পীরগাছা উপজেলার প্রাণী সম্পদ কর্মকর্তা। আমাদের ক্যাপাসিটির মধ্যে আমরা দেওয়ার চেষ্টা করি। দেওয়ার আগে জিজ্ঞাসা করেন, আমি বলে দিচ্ছি কেউ এখানে আসলে অন্তত কিছু না কিছু তাদেরকে ওষুধ দিতেই হবে। তবে এখন পর্যন্ত পীরগাছা ও আশপাশের উপজেলায় প্রায় 35,000 পশুকে টিকা দেওয়া হয়েছে বলে জানালেন রংপুর জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা। রংপুর সিভিল সার্জনের সাথে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি। দর্শক, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। এছাড়া ইউটিউবে মাইটিভি সংবাদ পেতে ভিজিট করুন youtube/mytvbd নিউজ এবং আমাদের অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube/mytv বাংলা, facebook/mytv বাংলা। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।